গভীর জলের নিচে ঘাপটি মেরে থাকা এক বিশাল দানব, যার খিদে মেটে মানুষের কাঁচা মাংসে। ভাবুন তো, একটা শান্ত নদী কিভাবে চোখের পলকে মৃত্যুপুরীতে পরিণত হতে পারে। আজকের গল্পটা ঠিক এমনই এক ভয়ঙ্কর আর রোমাঞ্চকর জগৎ নিয়ে, যেখানে দানবদের সাথে মানুষের লড়াই চলে প্রতিনিয়ত। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ঘন জঙ্গলের মাঝখানে থাকা একটা ছোট্ট গ্রাম। পাশেই বয়ে গেছে বিশাল এক নদী। নদীর তীরে বসে সিং নামের ছোট্ট একটা ফুটফুটে মেয়ে খেলছিল। ঠিক তখনই সেখানে তার বাবা আসে এবং মেয়েকে সাবধান করে বলে, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, তুমি কিন্তু একদম পানির কাছে যাবে না। যদি পানিতে পড়ে যাও তবে ভয়ঙ্কর এক রাক্ষস তোমাকে গিলে খাবে। বাবার কথা শুনে ছোট্ট সিং খিলখিল করে হেসে ওঠে। সে তো আর রাক্ষসের কথায় ভয় পায় না, উল্টে বলে, রাক্ষস বলতে কিছুই নেই। মেয়েকে ভয় দেখানোর জন্য জাল মাথায় নিয়ে হঠাৎ করে ভয় দেখিয়ে ওঠে। সিং ভয় পেয়ে কাঁদতে শুরু করে। কান্না থামাতে বাবা তখন পানির ভেতরেই নানা রকম মজার অঙ্গিভঙ্গি দেখাতে শুরু করে। তখন সিং এর মুখে আবার হাসি ফুটে ওঠে। সে আনন্দে হাততালি দিয়ে বাবাকে আরো কসরত দেখাতে বলে। কিন্তু তখনই পানির নিচ থেকে এক জলদানব এসে সিং এর বাবাকে কামড়ে ধরে। লোকটা বাঁচার জন্য পানির ভেতর আপ্রাণী লড়াই করতে থাকে। জলদানবটা তাকে এদিক ওদিক টানতে শুরু করে, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই জলদানবটা লোকটাকে গিলে ফেলে। এই দৃশ্য দেখে পুরো গ্রামের মানুষ ভয়ে জমে যায়। তারা বুঝতে পারে নদীতে সত্যি এক ভয়ঙ্কর রাক্ষস আছে। তাই তারা এই জলদানবটা ধরার জন্য একজন পুরোহিতকে ডেকে আনে। এই পুরোহিত নিজেকে অনেক বড় তান্ত্রিক বলে দাবি করে। সে নদীর পানিতে একটা বোমা ছুড়ে মারে। বিকট শব্দে বিস্ফোরণ হয় আর পানির নিচ থেকে বিশাল আকৃতির একটা ম্যান্টারে মাছ মরে ভেসে ওঠে। ভণ্ড পুরোহিত তখন গ্রামবাসীদের বলে, তোমাদের আর ভয় পাওয়ার কিছু নেই, আমি সেই মনস্টারকে মেরে ফেলেছি। গ্রামের সহজ সরল মানুষগুলো তার কথায় বিশ্বাস করে নেয়। তারা খুশিতে সেই পুরোহিতকে মনস্টার মারার পুরস্কার হিসেবে প্রচুর টাকা আর খাবার দাবার দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় ট্যাং নামের একটা তরুণ ছেলে। সে বলে, তারা মস্ত বড় ভুল করছে। ম্যান্টারে মাছ কখনো মানুষ খায় না, এটা একটা নিরীহ প্রাণী। আসল মনস্টারটা এখনো পানির নিচেই লুকিয়ে আছে। গ্রামের এক লোক রেগে গিয়ে ট্যাংকে জিজ্ঞেস করে, কে তুমি? এর আগে তো কখনো তোমাকে এই গ্রামে দেখিনি। ট্যাং শান্ত গলায় উত্তর দেয়, আমি একজন বৌদ্ধ সন্ন্যাসী। আমার কাজই হলো দুনিয়ার বুকে ঘুরে ঘুরে এই ধরনের রাক্ষস ধরা। ট্যাংয়ের এই কথা শুনে ভণ্ড পুরোহিত ভয় পেয়ে যায়। তাই সে খুব চালাকি করে গ্রামবাসীদের ট্যাংয়ের বিরুদ্ধে খেপিয়ে তোলে। সে সবাইকে বোঝায় যে ট্যাং আসলে একটা প্রতারক। গ্রামের মানুষ পুরোহিতের কথায় ট্যাংকে ধরে পেটাকে শুরু করে। এরপর তাকে মোটা দড়ি দিয়ে বেঁধে নদীর ঠিক ওপরে ঝুলিয়ে রাখে। আর ভণ্ড পুরোহিত তখন সবাইকে বলে, যাও নদীতে গিয়ে নির্ভয়ে গোসল করো। গ্রামবাসীরা খুশিতে আত্মহারা হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ট্যাং হঠাৎ সেই মনস্টারকে দেখতে পায়। আসল মনস্টারটা তাদের দিকেই ধেয়ে আসছিল। ট্যাং চিৎকার করে সবাইকে নদী দিকে উঠে আসার জন্য বলতে থাকে, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। ঠিক তখনই জলদানবটা একটা মেয়েকে গিলে ফেলে। মুহূর্তের মধ্যে পুরো নদীর পরিবেশ মৃত্যুপুরীতে পরিণত হয়। সবাই প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি করে ডাঙার দিকে ছুটতে থাকে। গ্রামের একজন লোক দৌড়াতে দৌড়াতে সেই ভণ্ড পুরোহিতের কলার চেপে ধরে বলে, তুমি আমাদের সাথে প্রতারণা করেছ। পুরোহিত তখন তোতলাতে তোতলাতে তাদের শান্ত করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই দানবটা তার বিশাল লম্বা জিভ বের করে তাকে টেনে নিয়ে যায়। যে যেদিকে পারছে অন্ধের মতো দৌড়াচ্ছে। একজন মা পাগলের মতো তার সন্তানকে খুঁজছিল। গ্রামের লোকেরা তাকে জোর করে টেনে নিয়ে যায়। গ্রামের প্রধান রেগে আগুন হয়ে সেই ভণ্ড পুরোহিতের কাছে তাদের টাকা ফেরত চায়। কিন্তু তখনই দানবটা জিভ ছুড়ে দিয়ে গ্রামের প্রধানকেও পেঁচিয়ে গিলে ফেলে। ট্যাং সবাইকে চিৎকার করে বলে, যে যেখানে আছো চুপ করে দাঁড়িয়ে থাকো। মুহূর্তের মধ্যে সবাই শান্ত হয়ে যায়। কিন্তু সিং এর মা দূর থেকে তাকে ডাক দেয়। সিং দৌড়ে তার মায়ের দিকে যেতে থাকে, কিন্তু শব্দ পেয়ে মনস্টারটা জিভ বের করে হামলা করে। সে মেয়েটিকে টেনে পানির দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু তার মা সিংকে টেনে ধরে। সাথে কয়েকজন তাদের সাহায্য করে, কিন্তু তাদের সব চেষ্টায় ব্যর্থ হয়। দানবটা সবার সামনে ছোট্ট সিংকে গিলে ফেলে। ঠিক তখনই ট্যাং দড়ির বাঁধন খুলে নিচে নেমে আসে। অন্যদিকে সিং এর মা তার সন্তান হারানোর শোকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেই পানিতে লাফ দেয়। সে চিৎকার করে বলতে থাকে, আমার মেয়েকে ফিরিয়ে দে। কিন্তু দানবটা এক নিমিষেই তাকে গিলে ফেলে। দানবটা তার বিশাল লেজের আঘাতে নদীর ওপরের কাঠের ব্রিজটা ভেঙে চুরমার করে দেয়। ব্রিজের ওপর থাকা মানুষজন হুড়ুমুড়ি করে পানির দিকে পড়তে থাকে। এর মধ্যে একটা ছোট্ট বাচ্চা পানিতে পড়তেই দানবটা হাঁ করে তাকে গিলতে যায়। কিন্তু ঠিক সেই শেষ মুহূর্তে ট্যাং বাজ পাখির মতো ছোঁ মেরে বাচ্চাটাকে বাঁচিয়ে আনে। ট্যাং পানির পাম্পের মতো একটা বিশাল কাঠির কাঠামোর ওপর লাফিয়ে ওঠে এবং বাচ্চাটাকে নিরাপদে ডাঙায় পৌঁছে দেয়।
কিন্তু দানবটা ব্রিজের বাকি খুঁটিগুলোও ভেঙে দিলে ট্যাং নিচে পড়ে যায়। দানবটা এবার ট্যাংকে খাবার জন্য ধেয়ে আসে। ট্যাং কোনো মতে পালায়। দানবটা ব্রিজের ভাঙা কাঠের উপর আটকে যায়। সে বারবার পানিতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। ট্যাং সেই বাচ্চাটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। এরপর ট্যাং সেই ভণ্ড পুরোহিতকে ধরে বলে, এই মনস্টারটাকে ধরতে এখন তোমার সাহায্য লাগবে। ট্যাং পুরোহিতকে নিয়ে কাঠের কাঠামোর একপাশে লাফ দেয়, কিন্তু দানবটার ওজন এতটাই বেশি ছিল ট্যাং আর পুরোহিত মিলে তাকে 1 ইঞ্চিও নড়াতে পারে না। উল্টো তারা নিজেরাই ছিটকে গিয়ে দূরে পড়ে। গ্রামের আরো কয়েকজন মিলে চেষ্টা করে কিন্তু কাজ হয় না। ঠিক তখনই গ্রামের সবচেয়ে মোটা এক মহিলা দৌড়ে আসে। তার দৌড়ের চোটে যেন ভূমিকম্প শুরু হয়ে যায়। সেই মোটা মহিলা যখন কাঠের কাঠামোর উপর লাফ দেয়, তখন তার ওজনের কারণে দানবটা বিশাল এক লাফ দিয়ে সরাসরি শূন্যে উড়ে এসে সেই ভণ্ড পুরোহিতের ঘাড়ের ওপর আছড়ে পড়ে। ডাঙায় পড়তেই দানবটা তার আসল রূপ হারিয়ে একজন সাধারণ মানুষের মতো দেখতে হয়ে যায়। গ্রামের মানুষ তখন রেগে গিয়ে সেই মানুষরূপী দানবটাকে পিটিয়ে মেরে ফেলতে চায়, কিন্তু ট্যাং তাদের বাধা দিয়ে বলে, দাঁড়ান, ওকে মারবেন না, আমি জানি এদের সাথে কি করতে হয়। ট্যাং তার ঝোলা থেকে একটা পুরনো বই বের করে। ট্যাং সেই রাক্ষসটার সামনে বসে পরম মমতায় সুর করে বাচ্চাদের ছড়া গাইতে শুরু করে। কিন্তু রাক্ষসটার কাছে এই ছড়া শুনে মনে হচ্ছিল কেউ যেন তার কানের কাছে মশা হয়ে ভন ভন করছে। রাক্ষসটা প্রচন্ড রেগে গিয়ে ট্যাংকে ধরে মারধর শুরু করে। ঠিক সেই সময় ডুয়ান এসেই রাক্ষসটাকে ধরে আচ্ছা মতো ধোলাই দেয়। এরপর তার জাদুর থলি থেকে একটা কাপড় বের করে রাক্ষসটার গায়ে জড়িয়ে দিতেই সেই ভয়ঙ্কর রাক্ষস একটা পুতুলে পরিণত হয়। ডুয়ান ট্যাংয়ের কাছে এসে তাচ্ছিল্যে সুরে বলে, কি হে, তুমিও কি ডিমন ধরো নাকি? ট্যাং মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমার গুরুজি বলেছেন আমার ভেতরে জন্মগতভাবেই ডিমন ধরার বিশেষ ক্ষমতা আছে। এ কথা বলে ট্যাং তার সেই ছড়ার বইটা দেখায়, কিন্তু ডুয়ান তা দেখে হেসে ফেলে। সে নিজের হাতের জাদুকরি কড়া দেখিয়ে বলে যে আসল ডিমন হান্টার কেমন হয়। গ্রামের মানুষ সবাই ডুয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। এই ঘটনা ট্যাংয়ের মনে গভীর দাগ কাটে। সে তার গুরুর কাছে ফিরে যায় এবং হতাশ হয়ে বলে যে সে গ্রামবাসীদের বাঁচাতে পারেনি। গুরুজি তখন স্মিত হেসে তাকে বোঝান, আজ তুমি যে জলদানবটার মুখোমুখি হয়েছিলে সে একসময় খুব ভালো আর দয়ালু মানুষ ছিল। একদিন নদীর তীরে একটা ডুবন্ত বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু গ্রামবাসীরা ভুল বুঝে ভেবেছিল যে সে বাচ্চাটাকে অপহরণ করছে। তারা কোনো কথা না শুনেই তাকে পিটিয়ে মেরে নদীতে ভাসিয়ে দেয়। সেই ক্ষোভ আর অবিচারের যন্ত্রণাই তাকে আজ এক রাক্ষসে পরিণত করেছে। কিন্তু ট্যাং হঠাৎ হাউমাউ করে কেঁদে ওঠে, আমি চাইলেই ওই মানুষগুলোকে বাঁচাতে পারতাম। গুরুজি তাকে শান্ত করে বলেন, তোমার কোনো দোষ নেই। যখন তুমি সত্যিকারের জ্ঞানের আলো পাবে তখন বুঝতে পারবে এই ছড়ার বইয়ের ভেতরে কতটা ক্ষমতা লুকিয়ে আছে। গুরুর এই কথা শুনে ট্যাং নতুন করে নিজের পথের সন্ধান খোঁজার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। সেই কাগজের পুতুল বা পেপার ডলের সাহায্যে ডুয়ানের এক সঙ্গী ফন্দি আঁকে যে এটা ট্যাংয়ের গায়ে কোনো মতে লাগিয়ে দিতে পারলে সে ডুয়ানের হাতের পুতুল হয়ে যাবে আর সব কথা শুনবে। ডুয়ান সেই কাগজের পুতুলটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে ট্যাংয়ের দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই বাইরে ডুয়ানের সঙ্গীরা নিজেদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে মারামারি শুরু করে দেয়। আর এই হুড়োহুড়ির মধ্যে ভুল করে সেই জাদুকরি কাগজের পুতুলটা খুদ ডুয়ানের পিঠেই আটকে যায়। সাথে সাথে ডুয়ান যেন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জাদুর প্রভাবে সে অন্যের বশে চলে যায় আর তার সেই সঙ্গীর ইশারা অনুযায়ী নিজেই উল্টো ট্যাংকে বেধর পেটাতে শুরু করে। মারের চোটে ট্যাংয়ের তখন ত্রাহি ত্রাহি অবস্থা। কিছুক্ষণ পর ধস্তাধস্তিতে পুতুলটা ডুয়ানের পিঠ থেকে খসে পড়লে তার হুঁশ ফেরে। ট্যাংয়ের এই করুণ দশা দেখে ডুয়ানের নিজেরই খুব খারাপ লাগে। সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু বিপত্তি এখানেই শেষ নয়। বাতাসে উড়ে সেই কাগজের পুতুলটা এবার সোজা গিয়ে লাগে ট্যাংয়ের পিঠে। ব্যাস, এবার ট্যাংও জাদুর বসে চলে যায় আর ডুয়ানের ওই সঙ্গীদের সাথে অদ্ভুত সব আচরণ করতে শুরু করে। ট্যাংয়ের এই পাগলামি দেখে ডুয়ানের লোকেরা রেগে গিয়ে তাকে আচ্ছা মতো ধোলাই দেয়। হঠাৎ করেই ডুয়ান সবাইকে চুপ করতে বলে, কারণ তাদের পাতা বিশাল ফাঁদে কোনো একটা বড় সড় রাক্ষস আটকে পড়েছে। সবাই মিলে তাদের চাকার মতো ঘূর্ণন ফাঁদের দড়ি টানতে শুরু করে, কিন্তু রাক্ষসটা এতই শক্তিশালী যে চোখের নিমেষে তাদের দড়ি আর চাকা সব ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। সবাই ছিটকে মাটিতে পড়ে। তারা দেখে ফাঁদে শুকর দানব আটকে পড়েছিল আর সে এখন প্রচন্ড রাগে ফুঁসছে। রাক্ষসটা তাদের দিকে তেড়ে আসতেই সবাই নিজেদের গাড়িতে উঠে প্রাণ ভয় পালাতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ডুয়ান আতঙ্কিত হয়ে দেখে পিগ ডিমান তাদের পেছনে নেই, বরং সে তাদের ঠিক সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে ডুয়ান নিজের জীবনের মায়া না করে ট্যাংকে বাঁচাতে তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বাইরে ফেলে দেয় আর নিজে গাড়িটা নিয়ে সোজা সেই রাক্ষসটার গায়ে সজোরে ধাক্কা মারে। ধাক্কা লেগে তাদের গাড়িটা পুরো দুমড়ে মুছড়ে যায় আর ডুয়ানের সঙ্গীরা যে যার মতো এদিক ওদিক ছিটকে পড়ে। তা
তাং দৌড়ে ডুয়ানের কাছে যায়। ডুয়ানকে দেখে তাং কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। ঠিক তখনই ডুয়ান হঠাৎ চোখ মেলে তাকায়। তাং খুশিতে আত্মহারা হয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় ভয়ঙ্কর রাক্ষসটা তাদের দিকে ধেয়ে আসতে থাকে। তখনই সেখানে হঠাৎ করেই এক টাইগার সামুরাই এসে হাজির হয়। শুরু হয় এক তুমুল লড়াই। টাইগার সামুরাইয়ের কাছে পিগ ডিমান্ড টিকতে না পেরে পালাতে শুরু করে। টাইগার সামুরাই তাকে ধাওয়া করতে যাবে, এমন সময় সেখানে আরেকজন সামুরাই এসে তার পথ আটকায়। এর নাম অলমাইটি ফুট, যার আসল জাদুকরী শক্তি তার পায়ের মধ্যে। শুরু হয়ে যায় আরেক নতুন লড়াই। তারা যখন একে অপরকে মারতে ব্যস্ত, ঠিক তখন একটা বিশাল তলোয়ার এসে তাদের মাঝখানে মাটিতে গেঁথে যায়। সেখানে এন্ট্রি নেয় প্রিন্স ইম্পর্ট্যান্ট, যে তলোয়ার চালাতে ওস্তাদ। এই তিনজনই আসলে খুব নামকরা ডিমন হান্টার, আর তারা প্রত্যেকেই একা ওই পিগ ডিমানকে ধরে বড় অঙ্কের পুরস্কার জিততে চায়। শুরু হয় তাদের মধ্যে চরম অহংকার আর তর্কাতর্কি। তাং এদের এই বোকামি দেখে কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করে, আপনারা সবাই খুব শক্তিশালী, তাই আপনাদের উচিত একসাথে মিলে তার মোকাবিলা করা। কিন্তু অহংকারী শিকারীরা তাংয়ের কথায় পাত্তাই দেয় না, উল্টে তাকে ভিখারি বলে অপমান করে হাসাহাসি শুরু করে। তাং বুঝতে পারে এদের বুঝিয়ে লাভ নেই, তাই সে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায়। ডুয়ানও নাছোড়বন্দা, সে তাংয়ের সাথে যেতে চায়, কিন্তু তাং এবার রেগে গিয়ে বলে, তোমার জন্য আমি আমার লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি। আমি কোনোভাবেই তোমাকে ভালোবাসতে পারবো না। আমাকে আমার নার্সারি রাইমের বইটা ফেরত দাও, আমি একা যাব। ডুয়ানের হৃদয়টা যেন টুকরো টুকরো হয়ে যায়। সে রাগে আর অভিমানে তাংয়ের সেই অমূল্য বইটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। কাঁদতে কাঁদতে বলে, আমি না থাকলে তুমি ওই হোটেলেই মরে পড়ে থাকতে, তুমি একটা অকৃতজ্ঞ। এই বলে ডুয়ান সেখান থেকে চলে যায়। তাংও তার গন্তব্যের দিকে এগোতে থাকে। দিনের পর দিন পথ পেরিয়ে তাং অবশেষে সেই উপত্যকার মন্দিরের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে তো বুদ্ধের কোনো বিশাল মূর্তির দেখাই যায়নি। তাং ক্লান্ত হয়ে সেখানকার একটা জলাশয় মুখ ধুতে যায়। হঠাৎ পানির দিকে তাকাতেই তার চোখে পড়ে একটা রহস্যময় লেখা, আয়নায় লুকিয়ে থাকা প্রতিচ্ছবিকে চিনতে শেখো। তাং ধ্যান করে পানির দিকে তাকাতেই বুঝতে পারে আসল রহস্য। পাহাড়ের ঠিক নিচে পানির উল্টো প্রতিচ্ছবিতে লুকিয়ে আছে সেই বিশাল বুদ্ধ মূর্তি। তাং সেই পাহাড় পার হয়ে মূর্তির কাছে পৌঁছায়। সেখানে ফুলে ঢাকা একটা গোপন সুড়ঙ্গের পথ দেখতে পায় সে। সুড়ঙ্গ ধরে ভেতরে ঢুকতেই হঠাৎ এক অদ্ভুত আর পাগল গোছের লোক দৌড়ে তার সামনে এসে দাঁড়ায়। লোকটার হাবভাব পুরোই পাগলের মতো। সে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করছিল। তাং বলে, আমি মাঙ্কি কিংকে খুঁজতে এসেছি। পাগল লোকটা হঠাৎ থমকে দাঁড়িয়ে তাংয়ের দিকে তাকিয়ে বলে, আরে আমি তো সেই মাঙ্কি কিং। তাংয়ের নিজের চোখেই যেন বিশ্বাস হচ্ছে না, এই পাগল লোকটাই কি সেই মাঙ্কি কিং? তাং অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে থাকে। লোকটা খুশিতে গদগদ হয়ে তাংকে নিজের গল্প শোনাতে শুরু করে। সে বলে, 500 বছর আগে আমি ছিলাম ভীষণ দুষ্টু আর অবাধ্য। আমি ভগবান বুদ্ধের কোনো কথাই শুনিনি, তাই তিনি আমাকে এই অন্ধকার গুহায় বন্দী করে রেখেছেন। কিন্তু বিশ্বাস করো, এই 500 বছরে আমি পুরোপুরি বদলে গেছি। আমি এখন একজন সত্যিকারের ভালো আর নেক দিল মানুষ। তাং তখন তাকে তার আসার আসল কারণ খুলে বলে। সে জানায় যে সে সেই ভয়ঙ্কর পিগ ডিম্যানকে বাগে এনে ভালো মানুষ করানোর কৌশল শিখতে এসেছে। মাঙ্কি কিং তখন গুহার ঠিক ওপরে থাকা একটা জাদুকরী পদ্মফুলের দিকে ইশারা করে, বলে, ওই যে দেখছো ভগবান বুদ্ধের সিলমোহর, ওটা টেনে তুলে ফেলো। ওটার জাদুকরী শক্তি দিয়েই তুমি পিগ ডিম্যানকে ভালো মানুষ বানাতে পারবে। কিন্তু তাং ভালো করেই জানতো যে ওই সিলমোহরটাই মাঙ্কি কিংকে এখানে আটকে রেখেছে। তাই তাং পরিষ্কার জানিয়ে দেয় যে সে কোনোভাবেই ওই সিলমোহর স্পর্শ করবে না। তাংয়ের কথা শুনে মাঙ্কি কিং এর মেজাজ বিগড়ে যায়। সে নিজেই সিলমোহরটা খোলার চেষ্টা করে, কিন্তু ছোঁয়া মাত্রই এক প্রচণ্ড বৈদ্যুতিক শকের মতো ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। যন্ত্রণায় ছটফট করতে করতে আকাশের দিকে তাকিয়ে বুদ্ধের কাছে আকুতি জানায়, আমি তো বদলে গেছি, আমাকে কেন মুক্তি দিচ্ছ না? তাং তখন তাকে শান্ত করে বলে, তুমি তো এখানে বন্দি থেকে কোনো ভালো কাজ করনি। তুমি যদি সত্যি ভালো কাজ করো তাহলে বুদ্ধ নিশ্চয়ই তোমাকে মুক্তি করবেন। তাই তুমি আমাকে পিগ ডিম্যানকে ধরতে সাহায্য করো। ওই রাক্ষসটা অনেক নিরীহ মানুষের প্রাণ নিয়েছে। মাঙ্কি কিং তাংয়ের কথায় রাজি হয়ে যায়। সে একটা বুদ্ধি বাতলে দেয়, পিগ ডিম্যানকে এখানে ডেকে আনতে হলে একটা সুন্দর মেয়ে লাগবে, কারণ পিগ ডিম্যান এখনো তার স্ত্রীকে খুব ভালোবাসে। কোনো মেয়েকে দেখলে যদি তার নিজের স্ত্রীর কথা মনে পড়ে যায় তাহলে সে ঠিকই এখানে ছুটে আসবে, আর তখন মাঙ্কি কিং তাকে ধরে ফেলবে। ঠিক তখনই যেন আকাশ থেকে পড়ে ডুয়ান। তাংকে খুঁজতে খুঁজতে সেও এই দুর্গম পাহাড়ে এসে হাজির হয়। ডুয়ান সব শুনে পিগ ডিম্যানকে ফাঁদে ফেলার এই পরিকল্পনায় রাজি হয়ে যায়। গভীর রাতে ডুয়ান এক মোহনীয় নাচে মেতে ওঠে, আর ঠিক যেমনটা ভাবা হয়েছিল, ডুয়ানের নাচ দেখে আকৃষ্ট হয়ে ভয়ঙ্কর পিগ ডিম্যান সেখানে হাজির হয়। সে এসেই তাংয়ের উপর বন্য পশুর মতো হামলা করে বসে, কিন্তু ডুয়ান তাংকে রক্ষা করে। ঠিক সেই সুযোগে মাঙ্কি কিং তার জাদুকরী শক্তি দিয়ে পিগ ডিম্যানকে গুহার ভেতরে টেনে নেয়। চোখের পলকে সেই বিশাল ভয়ঙ্কর রাক্ষসটা একটা ছোট নিরীহ শূকর ছানায় পরিণত হয়। ডুয়ান তখন ওই শূকর ছানাটিকেও আগের ম্যান্টারি মাছটার মতো একটা ছোট পুতুলে পরিণত করে তাংয়ের হাতে তুলে দেয়, যাতে তাং এদের দুজনকে ভালো মানুষ বানাতে পারে। কাজ শেষ হওয়ার পর ডুয়ান তাংয়ের দিকে একরাশ ভালোবাসা নিয়ে তাকায়। সে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই বলে সে তার হাতের জাদুকরী কড়াগুলোকে একটা ছোট আংটিতে রূপান্তর করে জোর করে তাংয়ের আঙুলে পরিয়ে দেয়। কিন্তু তাংয়ের এসব একদম পছন্দ হয় না। সে মরিয়া হয়ে আংটিটা খোলার চেষ্টা করতে থাকে। তাং তখন ডুয়ানকে বলে, আমি
তোমাকে ভালোবাসি না। এরপর সে নিজের হাতটা একটা পাথরের ওপর রাখে, বলে যদি এই আংটি না খোলে তাহলে আমি নিজের আঙুল কেটে ফেলবো। ডুয়ানের চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে নিজেই তাঙের আঙুল থেকে আংটিটা খুলে নেয় এবং যাওয়ার আগে তাকে তার বইটা দিয়ে যায়, যেটা সে ছিঁড়ে আবার ঝোড়া লাগিয়েছিল। কিন্তু তাং সেই বইটাও নিতে অস্বীকার করে। ডুয়ান চিরতরে সেখান থেকে চলে যায়। তাং মাঙ্কি কিংকে ধন্যবাদ জানিয়ে গুহা থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসতেই ডুয়ানের স্মৃতিগুলো তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। সে হতাশ হয়ে গুহার বাইরে একটা পাথরের ওপর বসে পড়ে। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। তাং ভাবে আজ এত সুন্দর একটা রাত, কিন্তু আমি সেটা মন ভরে দেখতে পারছি না। এই ভাবতে ভাবতে সে অবচেতনেই তার পাশে ফুটে ওঠা সেই জাদুকরি পদ্ম ফুলটা ছিঁড়ে ফেলে। কিন্তু ফুলটা ছেঁড়ার সাথে সাথে চারপাশের সব ফুল পুড়ে ছাই হয়ে যায়। আসলে ওই পদ্ম ফুলটাই ছিল ভগবান বুদ্ধের সিলমোহর। তাং নিজের অজান্তেই মাঙ্কি কিংকে মুক্ত করে দিয়েছে। বন্দি দশা থেকে মুক্ত হয়ে মাঙ্কি কিং এক ভয়ঙ্কর রূপ ধারণ করে গুহা থেকে বেরিয়ে আসে। সে এসেই তাংকে বেদম মারতে শুরু করে। হাসতে হাসতে বলে, আমি এখন পুরোপুরি মুক্ত। মার খেয়ে রক্তাক্ত তাংও তবুও দমে যায় না। সে বলে, এত খুশি হওয়ার কিছু নেই, ভগবান বুদ্ধ এখনো এখানে আছেন। বুদ্ধের নাম শুনে মাঙ্কি কিং রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। সে তাঙের মাথার চুলগুলো ধরে এক টানে উপড়ে ফেলে। তাং যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু সে তার বিশ্বাস থেকে এক চুলও সরে না। ঠিক সেই মুহূর্তে সেখানে আকাশ থেকে যেন উড়ে এসে হাজির হয় সেই অহংকারী 3 ডিমন হান্টার। তারা মাঙ্কি কিংকে দেখে তাচ্ছিল্য করে হাসতে থাকে, ভাবে এই ছোট্ট বানরটাকে তো তারা এক ফুয়ে উড়িয়ে দেবে। সবার প্রথমে টাইগার মাঙ্কি কিং এর ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু চোখের পলকে মাঙ্কি কিং টাইগার সামুরাইকে এমন মার মারে যে সে নিমেষেই মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অলমাইটি ফুট বলে ওঠে, এটা তো একটা সামান্য বানর, একে তো আমি আমার পায়ের তলায় পিষে মারবো। সে একটা পাথরের ওপর বসে জাদুর সাহায্যে তার পাটাকে একটা আস্ত পাহাড়ের মতো বড় করে ফেলে। তারপর সেই বিশাল পা দিয়ে মাঙ্কি কিংকে পিষে ফেলার জন্য আঘাত করে, কিন্তু মাঙ্কি কিং এক ঘুষিতে অলমাইটি ফুটের সেই বিশাল পায়ের তলা ফুটো করে দেয়। এরপর শূন্যে লাফ দিয়ে এমন এক লাথি মারে যে অলমাইটি ফুট ছিটকে দিয়ে সোজা প্রিন্স ইম্পর্টেন্টের গাড়ির উপর পড়ে। এবার প্রিন্স ইম্পর্টেন্টের পালা। সে তার জাদুকরি তলোয়ার বের করে মাঙ্কি কিং এর দিকে ধেয়ে যায়, কিন্তু মাঙ্কি কিং তার জাদুকরি লাথি দিয়ে প্রিন্সের সব আক্রমণ তুড়ি মেরে উড়িয়ে দেয়। প্রিন্স তখন রেগে গিয়ে তার অসংখ্য তলোয়ারকে মিলিয়ে একটা বিশাল দানবীয় তলোয়ার তৈরি করে এবং সেটা দিয়ে মাঙ্কি কিং এর বুক চিরে ফেলার চেষ্টা করে। কিন্তু মাঙ্কি কিং খালি হাতেই প্রিন্সের সেই বিশাল তলোয়ার ভেঙে চুরমার করে দেয়। তিনটে সেরা ডিম্যান হান্টার মাঙ্কি কিং এর কাছে হেরে যায়। মাঙ্কি কিং তার একটা ভয়ঙ্কর গর্জনেই তাদের 3 জনকে পুড়িয়ে ছাই করে দেয়। এরপর মাঙ্কি কিং তাঙের কাছে যায়। ঠিক তখনই ছুটে আসে ডুয়ান। সে তার জাদুকরি কড়াগুলো দিয়ে সর্বশক্তি নিয়ে মাঙ্কি কিং এর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কোথায় কি, মাঙ্কি কিং এর গায়ের চামড়া যেন লোহার মতো শক্ত। ডুয়ানের কোনো আক্রমণই তার টিকিওটি ছুঁয়ে পারে না। উল্টে ডুয়ানকে মাঙ্কি কিং এক ভয়ঙ্কর আক্রোশে ডুয়ানের দুটো হাতই নির্মমভাবে ভেঙে দেয়। চোখের সামনে নিজের চোখের মনি ডুয়ানের এই করুণ অবস্থা দেখে তাঙের পুরো পৃথিবী যেন থমকে যায়। ডুয়ান যন্ত্রণায় কাতরাতে কাতরাতেও তাঙের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, আমি আবার তোমার কাছে ফিরে এসেছি, কারণ আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। ডুয়ান শেষবারের মতো জিজ্ঞাসা করে, তুমিও কি আমাকে একটুও ভালোবাসো? তাং হাউমাউ করে কেঁদে ওঠে, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমার প্রেমে পাগল। শুধু নিজের মিথ্যে লক্ষ্যের জেদের কারণে তোমাকে বুঝতে দিইনি। আমি সব সময় তোমাকে ভালোবাসবো ডুয়ান। ডুয়ান বলে, আমাকে শেষবারের মতো একটু জড়িয়ে দেবে? তাং তাকে বুকে টেনে নেয় আর ডুয়ানের হাত থেকে সেই জাদুকরি কড়াগুলো খুলে নিজের আঙুলে আংটির মতো পড়ে নেয়। কিন্তু পাষাণ মাঙ্কি কিং ডুয়ানকে এক হ্যাচকা টানে মহাশূন্যের দিকে প্রবল বেগে ছুড়ে মারে এবং ডুয়ানের শরীরটা ছাই হয়ে বাতাসে মিলিয়ে যায়। মাঙ্কি কিং অট্টহাসি হেসে তাংকে তাচ্ছিল্য করে বলে, কি হলো? আমি ডুয়ানকে শেষ করে দিলাম। কোথায় তোমার ভগবান বুদ্ধ? তাং কোনো কথা না বলে ধ্যানে বসে। সে অবাক হয়ে দেখতে পায় ডুয়ান যখন বইটা আঠা দিয়ে জোড়া লাগিয়েছিল তখন না বুঝেই ভগবান বুদ্ধের মহামন্ত্রগুলো এক জায়গায় জুড়ে দিয়েছিল। ধ্যান অবস্থায় মাঙ্কি কিং তাংকে মারার জন্য আক্রমণ করতে থাকে, কিন্তু ঐশ্বরিক আলোর ঢাল ভেদ করে সে তাংকে ছুঁতেও পারে না। ঠিক তখনই পাহাড়ে ভগবান বুদ্ধের এক বিশাল মূর্তি ফুটে উঠতে শুরু করে। মাঙ্কি কিং রাগে উন্মত্ত হয়ে সেই মূর্তিটা ভেঙে গুড়িয়ে দেয়। সে ভাবে সে সব জয় করে নিয়েছে, কিন্তু তখনই মহাকাশে স্বয়ং ভগবান বুদ্ধের এক বিশাল রূপ প্রকট হয়। বুদ্ধ তার হাতের তালু দিয়ে মাঙ্কি কিংকে চাপ দিতে পৃথিবীর দিকে নেমে আসতে থাকেন। মাঙ্কি কিং এক বিশাল গরিলায় রূপান্তরিত হয়। বুদ্ধের সেই বিশালাকার হাতের তালুটাকে সে তার পুরো গায়ের জোর দিয়ে শূন্যে আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে মাটির অনেক নিচে চাপা পড়ে যায়। এরপর দৃশ্যপট একেবারে শান্ত হয়ে যায়। মাঙ্কি কিং এখন এক অদ্ভুত প্রশান্তির জগতে এসে পৌঁছেছে। তার ভেতরের রাগ ক্ষোভ ধুয়ে মুছে গেছে। তাং তার কাছে এগিয়ে যায় এবং নিজের আঙ্গুলে থাকা ডুয়ানের সেই আংটিটা মাঙ্কি কিং এর মাথায় পরিয়ে দেয়, যা সাথে সাথেই একটা জাদুকরি মুকুটে পরিণত হয়। ঠিক তখনই সেখানে তাঙের গুরুজি উপস্থিত হন। তিনি তাঙের দিকে তাকিয়ে গর্বের সাথে
সাথে বলেন, তাং, তুমি অবশেষে জীবনের সবচেয়ে বড় অর্থটা বুঝে গেছো। তাং বলে, গুরুজি, এই পৃথিবীটা শুধু কষ্ট আর যন্ত্রণায় ভরা। মানুষের এই কষ্ট দূর করতে আমাকে বৌদ্ধ শাস্ত্রের 22টা মহামূল্যবান বই পড়তে হবে। গুরুজি তখন বলেন, সেই 22টা বই পেতে হলে তোমাকে অনেক দূরের পথ পাড়ি দিয়ে ভারতবর্ষে যেতে হবে। সেই পথ পদে পদে বিপদে ভরা, কিন্তু ভয় পেও না, তোমার সাথে এখন এই 3জন মাঙ্কি কিং, পিগ ডিমান আর ফিশ ডিমান থাকবে। তুমি এদের ভেতরের ভালো মানুষটাকে জাগিয়ে তুলেছ, এখন এরাই তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। মুভির একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই তাং তার সেই 3 অদ্ভুত সঙ্গীকে নিয়ে ভারতবর্ষের দিকে এক অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পেছনে ফেলে যাচ্ছে ডুয়ানের স্মৃতি আর সামনে এক নতুন লক্ষ্য। আর তাদের এই মহান যাত্রার দৃশ্য দিয়েই চমৎকার এই মুভি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো দারুণ মুভির গল্প নিয়ে।